তো আমরা আজকে দেখবো হচ্ছে ডেডলক কিভাবে এটাকে হ্যান্ডেল করা যায় যদি ডেডলক হয় যায় সিস্টেমে, বা ডেডলক যদি কিভাবে আমরা এটাকে এই প্রবলেমটাকে সলভ করতে পারি। কারণ গত ক্লাসে আমরা ডেডলকের ডিটেইলস আলাপ করছিলাম যে ডেডলক কি 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 কারণে হয়ে থাকে। তো ডেডলক যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাভয়েড করা বা এটাকে সলভ করার চারটা ওয়ে আপনি চিন্তা করতে পারেন। একটা হচ্ছে ডেডলক প্রিভেনশন, আরেকটা হচ্ছে ডেডলক ডিটেকশন এন্ড রিকভারি, দেন হচ্ছে ডেডলক ইগনোরেন্স, এন্ড ফাইনাল হচ্ছে ডেডলক অ্যাভয়েডেন্স। ডেডলক প্রিভেনশন বলতে হচ্ছে মানে আমরা এটা নিশ্চিত করব যে আমাদের ডেডলকের যে স্টেটগুলো আছে সেগুলোতে যেন সিস্টেমটা কখনো প্রবেশ না করে। এখন ডেডলকের স্টেট কি? ডেডলকের স্টেট হচ্ছে আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম যে চারটা কারণে ডেডলক হতে পারে। চারটা জিনিস ছিল আমাদের মিউচুয়াল এক্সক্লুশন, তারপর ছিল হচ্ছে সার্কুলার ওয়েট, নো প্রিমশন, এবং হচ্ছে হোল্ড এন্ড ওয়েট। এই যে চারটা কারণ বলছিলাম, এই চারটা কারণ হচ্ছে ডেডলক স্টেট। তো এই চারটা কোনোটা যাতে না ঘটে আমরা এটাকে এনশিওর করব, এটা হচ্ছে ডেডলক প্রিভেনশন। আমরা আগে থেকেই এই জিনিসটাকে ম্যানেজ করে রাখবো যে আমরা যেন এই ধরনের অকারেন্স না ঘটে। ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি, আমি পরের স্লাইডে যে ফর এক্সাম্পল যদি চিন্তা করি যে মিউচুয়াল এক্সক্লুশন বলতে ছিল নন শেয়ারেবল রিসোর্স। এখন আমরা আমাদের সিস্টেমে এমন কোনো রিসোর্স রাখবো না যেটা হচ্ছে নন শেয়ারেবল। আমরা এই জিনিসটাকে যদি ম্যানেজ করি তাহলে আমরা ধরে নিব যে এই একটা প্রবলেম, একটা স্টেটকে আমরা সলভ করে ফেললাম, এটা আর কখনো ঘটবে না। হোল্ড এন্ড ওয়েটের যে একটা সিচুয়েশন ছিল যে সে একটা প্রসেসকে হোল্ড করে রেখে আরেকটা প্রসেসকে সে রিকোয়েস্ট পাঠায় বসে আছে যে আরেকটা প্রসেস তার কাছে আসবে, দেন হচ্ছে সে কাজ করে তার যেটাকে হোল্ড করছে সেটাকে সে রিলিজ করবে। এই যে একটা প্রবলেম, এটাকে আমরা এই ধরনের কোনো সিচুয়েশন না ঘটে সেই জিনিসটা আমরা আগে থেকে এনশিওর করব, এবং এটা এনশিওর করার জন্য আমরা হচ্ছে রিসোর্সগুলোকে ইউটিলাইজ করব। এবং এক্ষেত্রে কি বলা হচ্ছে এখানে, begins or allow process to request resource only when the process has none। আচ্ছা, দ্যাট মিনস আমরা তখন রিকোয়েস্ট পাঠাবো যখন হচ্ছে একটা রিসোর্স, একটা প্রসেস তখন রিকোয়েস্ট পাঠাবে একটা প্রসেসের কাছে রিসোর্সটা যখন ফ্রি থাকবে। যদি রিসোর্সটা হচ্ছে অন্য কেউ হোল্ড করে থাকে, এই ধরনের রিসোর্স আমরা হচ্ছে তার কাছে রিকোয়েস্ট পাঠাবো না। এটা আমরা আগে থেকে যদি এনশিওর করতে পারি সেক্ষেত্রে সেটা হবে হোল্ড এন্ড ওয়েটের সলিউশন। নো প্রিমশন ছিল যে মানে ভলান্টিয়ারিলি সে একটা রিসোর্সকে রিলিজ করবে, আদারওয়াইজ হচ্ছে ওই প্রসেসটা ওই রিসোর্সটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না, এটা ছিল নো প্রিমশন। তো আমরা এই ধরনের একটা যে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশনটাকে আমরা আগে থেকে সলভ করে রাখবো, বা আগে থেকে এই ধরনের যাতে কাহিনী না ঘটে সেটা আমরা এনশিওর করব। এন্ড সার্কুলার ওয়েট, আমরা কোনো সার্কেল যাতে না থাকে সেটা এনশিওর করব। এটা হচ্ছে এই যে চারটা প্রসেস, এই চারটা প্রসেসের নামই হচ্ছে ডেডলক প্রিভেনশন, অর্থাৎ আমরা আগে থেকে এগুলো হচ্ছে সলভ করে রাখবো। এটা হচ্ছে ডেডলকের সিস্টেমে না হওয়ার মানে সলভ করার একটা ওয়ে। দেন আরেকটা হচ্ছে 2 নম্বর ডেডলক ডিটেকশন এন্ড রিকভারি। ডেডলক ডিটেকশন রিকভারির ব্যাপারটা হচ্ছে যে আমরা পিরিয়ডিক্যালি আমরা চেক করব যে আমাদের সিস্টেমের মধ্যে ডেডলক আছে কিনা। যদি ডেডলক আমরা খুঁজে পাই, যে আমাদের ধরেন আমরা ডেডলক প্রিভেনশন করলাম, করার পরও তো ডেডলক হতে পারে কোন একটা সিচুয়েশনের কারণে। সো যদি আমরা পিরিয়ডিক্যালি চেক করে দেখি যে ডেডলক সেখানে আছে, ডিটেক্ট করে পাই, তাহলে সেক্ষেত্রে আমরা সেগুলোকে রিকভার করব। এবং রিকভার করার কিছু অ্যালগরিদম আছে, এবং এর মধ্যে যেমন একটা হচ্ছে আপনার প্রিম্পট নামে অ্যালগরিদম আছে, রুল ব্যাক নামে অ্যালগরিদম আছে। সো এরকম কিছু রিকভার অ্যালগরিদম আছে যেগুলো দ্বারা আমরা রিকভার করতে পারবো। সো 2 নম্বর স্টেট যেটা বলছি সেটা হচ্ছে আমরা ডিটেক্ট করব পিরিয়ডিক্যালি, এবং যদি পাই ডেডলক সেটাকে আমরা রিকভার করে দিব। 3 নম্বর স্টেজ হচ্ছে ডেডলক ইগনোরেন্স। ডেডলক ইগনোরেন্সের ব্যাপারটা হচ্ছে ডেডলক হয়ে যাচ্ছে, মানে আপনি দেখতে পাচ্ছেন ডেডলক হবেই, সো আপনি তাকে হতে দেন, মানে সে যখন হয়ে যাবে তখন আপনি জাস্ট হচ্ছে এটাকে ইগনোর করলেন। ইগনোর করা মানে হচ্ছে ফর এক্সাম্পল আপনি একটা মানুষকে ইগনোর করেন, দ্যাট মিনস সে আপনার সামনে পড়ে গেলে আপনি তার পাশ কাটিয়ে চলে যান, ব্যাপারটা হচ্ছে এমন। সো ইগনোরেন্স বলতে হচ্ছে আপনি ডেডলক যদি হয়ে যায় আপনি আপনার সিস্টেমটাকে রিবুট করে দিবেন, মানে রিস্টার্ট করে ফেলেন সিস্টেমটা। যদি রিস্টার্ট করে ফেলেন তাহলে হচ্ছে আপনার ওই ডেডলক হয়েছে ওইটাকে আপনি আর মানে ওইটাকে কনসিডারেশন নিয়ে আসলেন না, বা ওইটা হচ্ছে সলভ হয়ে গেল রিস্টার্ট হয়ে যাওয়ায়। এবং এই ডেডলক ইগনোরেন্সের যে প্রসেস এটাকে হচ্ছে মোস্ট অফ দ্য অপারেটিং সিস্টেম ফলো করে থাকে। এবং ফর এক্সাম্পল আপনার পিসি যখন হ্যাং করে, মোস্ট অফ দ্য কেস যখন দেখবেন আপনি এটাকে আর কোনোভাবে এটাকে রিকভার করা যাচ্ছে না, তখন আপনাকে যদি রিস্টার্ট দিয়ে আপনি আপনার প্রবলেমটা সলভ করেন। সো এর কারণ হচ্ছে মানে বেশিরভাগ অপারেটিং সিস্টেম এই ডেডলক ইগনোরেন্সটাই ফলো করে থাকে, যে যখন দেখবে যে আসলে সে ডিটেক্ট করার পরে সেকেন্ড স্টেট ডিটেক্ট করার পরে সে রিকভার যে অ্যালগরিদমগুলো আছে সেগুলো কোনোটাই কাজে আসতেছে না। ডেডলক প্রিভেনশন তো আগের হিসাব, ওটা তো আগে থেকে সলভ মানে এনশিওর করা হয়, এবং ডেডলক প্রিভেনশন এবং ডেডলক ডিটেকশন এন্ড রিকভারি দুইটার কোনোটাই কাজে আসে নাই, তখন হচ্ছে ডেডলক ইগনোরেন্স, অর্থাৎ আপনি রিস্টার্ট দিয়ে দিচ্ছেন সিস্টেমটাকে। এন্ড ফাইনাল হচ্ছে একটা ডেডলক অ্যাভয়েডেন্স।
তো ডেডলক অ্যাভয়েডেন্সের ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে একটা ফিউচারিস্টিক নেচার, মানে আপনি দেখতেছেন যেটা ডেডলক হতে পারে, আপনি আগে থেকে অ্যাজিউম করে নিচ্ছেন যে এখানে একটা ডেডলক হবে, আপনি অনুমান করে ফেলতেছেন আগে থেকে। সো এরকম একটা যদি বিষয় থাকে, আপনি আগে থেকে বুঝতে পারছেন এখানে ডেডলক হবে, তখন আপনি আগে থেকে একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন যে এই দিক দিয়ে গেলে বা এই রাস্তা দিয়ে গেলে আমার ডেডলক হবে, তাহলে এই রাস্তার বদলে আমি অন্য রাস্তা দিয়ে যাব, বা এদিকে যদি ডেডলক হয় তাহলে আমি অন্য একটা পন্থা অবলম্বন করব। অর্থাৎ আপনি আহ এটাকে যেটা বলা হয়, এটা আপনি প্রায়োরিটি মানে পূর্বানুমান করে ফেলবেন যে ব্যাপারটা কি হচ্ছে এখানে। সো ডেডলক অ্যাভয়েডেন্স এর কিছু অ্যালগরিদম আছে, আমরা সেই ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগরিদম গুলো আজকে আলটিমেটলি আর কি দেখবো। এই আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম যে ডেডলক হ্যান্ডেল করার হচ্ছে 4টা ওয়ে, এবং 4টার প্রত্যেকটা ওয়ে আমরা একটু ব্রিফ আলোচনা করার ট্রাই করলাম। তো সেক্ষেত্রে ডেডলক প্রিভেনশন নিয়ে এখানে ডিটেলস বলা আছে, সেগুলো আপনি একটু পড়ে নিতে পারেন, আমি অলরেডি হিন্টস দিয়ে দিছি এই পয়েন্টগুলো নিয়ে। দেন ডেডলক অ্যাভয়েডেন্স এর পয়েন্টটাতে আসি, যেটা আমরা আগের স্লাইডে ডেসক্রাইব করি নাই। ডেডলক অ্যাভয়েডেন্সের ক্ষেত্রে আমরা আগেই বলছি এটা হচ্ছে একটা ফিউচারিস্টিক নেচার, যেটা হচ্ছে আপনার প্রায়র ইনফরমেশন থাকবে তার কাছে যে এটা কি হতে পারে এখানে। সো এই বেসিসে আমরা যদি চিন্তা করি, এখানে রিসোর্স অ্যালোকেশন স্টেটের ব্যাপারটা থাকবে, মানে রিসোর্সগুলো অ্যালোকেট কিভাবে হয়ে আসে সেটা আপনার ধারণা থাকবে, যেখানে কি কোন রিসোর্স কার সাথে কানেক্টেড। আপনি সেই ধারণা যদি না নিতে পারেন তাহলে কিন্তু আপনি ডেডলক অ্যাভয়েডেন্সের ব্যাপারটা আপনি ধরতে পারবেন না। সো এখানে যে আপনার প্রায়োরিটি মানে রিসোর্স অ্যালোকেশন, এটাকে আপনি আগে থেকে কিভাবে বুঝবেন সেটার জন্য আমরা একটা নতুন এজ নিব, সেটা হচ্ছে ক্লেম এজ। সো ক্লেম এজের ব্যাপারটাতে আমি আগে যাই, সেভ স্টেট একটু পরে আসতেছি, আমরা ক্লেম এজের ক্ষেত্রে যাই। ক্লেম এজের ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমরা আগে বলতেছি আমরা একটা পূর্বানুমান করব, আমরা আগে থেকে অ্যাজিউম করে নিব যে আসলে এখানে কি ঘটবে। সো এই জন্য কিন্তু আপনার পুরো ম্যাপটা দরকার। এই ম্যাপটা ডিফাইন করার জন্য আমি যদি গ্রাফে আসি, ধরেন আপনার কাছে 2টা প্রসেস আছে এবং 2টা রিসোর্স আছে। এখন R1 যে রিসোর্সটা, এই রিসোর্সটাকে P1 হচ্ছে হোল্ড করে আছে এবং P2 হচ্ছে রিকোয়েস্ট পাঠাচ্ছে, এটুকু হচ্ছে অলরেডি হয়ে যাচ্ছে। দেন আর কি কি হতে পারে সেটা হচ্ছে আপনি মানে হওয়ার সম্ভাবনা আছে ইন ফিউচারে, সেটুকু হচ্ছে আপনারা যেটা হচ্ছে ক্লেম এজ দ্বারা ডিফাইন করা হয়। এটাকে বলা হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাসাইনমেন্ট এজ, আর এটা হচ্ছে রিকোয়েস্ট এজ। আর এই যে নতুন একটা এজ দেখতে পাচ্ছি ড্যাশ দিয়ে বা ডট ডট দিয়ে, এই এজটাকে বলা হচ্ছে ক্লেম এজ, যেটা প্রমাণ করে যে এই রিসোর্সটা ইন ফিউচারে এই প্রসেস দ্বারা হোল্ড হতে পারে, বা এই প্রসেস দ্বারা এই রিসোর্সটা হচ্ছে অ্যাসাইন্ড হতে পারে। এটা আপনি আগে থেকে অ্যাজিউম করে নিতে পারবেন যখন ক্লেম এজ দেখবেন। সো এই ক্লেম এজ গুলা বলতেছে যে এই R2 নামক রিসোর্সটা P1 রিকোয়েস্ট পাঠাতে পারে, ইন দ্য মিন টাইম P2 তাকে রিকোয়েস্ট পাঠাতে পারে। সো 2টা প্রসেসই তাকে রিকোয়েস্ট পাঠাতে পারে, এরকম একটা সিচুয়েশন ঘটতে পারে। তো যদি এরকম একটা সিচুয়েশন ঘটে, সেটা আপনি আগে থেকে যদি জানেন তাহলে আপনি সেখানে সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে এখানে কোনো সাইকেল হচ্ছে কিনা বা এখানে ডেডলক হওয়ার সম্ভাবনা আছে কিনা, আপনি আগে থেকেই সেটা ক্যালকুলেট করতে পারবেন। এখন যদি দেখেন যে এখানে এই ক্লেম এজগুলো যদি ঘটে বা এই ক্লেম এজগুলো যদি আসলে আমরা বাস্তবে রূপ দিতে পারি, সেক্ষেত্রে আমাদের ডেডলক হবে, তখন আপনি আসলে এই দিকে আর যাবেন না। ফর এক্সাম্পল, P2 R2 কে রিকোয়েস্ট পাঠাবে, এটা আপনি অ্যাজিউম করছেন, এবং কিছুক্ষণ পর দেখলেন যে আসলে P2 R2 কে রিকোয়েস্ট পাঠাচ্ছে। এখন যদি পাঠায় তাহলে এই ক্লেম এজটা তখন হয়ে যাবে রিকোয়েস্ট এজ। এখন এটা যখন রিকোয়েস্ট করবে তখন এই R2 হচ্ছে তার কাছে যাবে, সেটাকে সে অ্যাসাইন করবে, তখন সেটা হয়ে যাবে অ্যাসাইনমেন্ট এজ। অর্থাৎ ক্লেম এজটা রিকোয়েস্ট এজে কনভার্ট হবে, রিকোয়েস্ট এজ থেকে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট এজে কনভার্ট হবে, এন্ড দেন ফাইনালি যখন রিলিজ করবে তখন আবার সেটা ক্লেম এজে কনভার্ট মানে আবার ফিরে আসবে আর কি। যেমন এই যে ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এখানে একটা ক্লেম এজ আছে, অর্থাৎ আমরা এই গ্রাফটার ক্ষেত্রে P2 হচ্ছে R2 কে রিকোয়েস্ট পাঠালো, যদি রিকোয়েস্ট পাঠায় তাহলে P2 কিন্তু R2 এই যে এজটা এটা হয়ে যাবে, আমরা যদি অ্যানোটেশন করি ওকে, এটা হচ্ছে অ্যানোটেশন যদি করি তাহলে দেখেন এটা ধরেন আমাদের হচ্ছে এজটা এই মুহূর্তে, আগে তখন ছিল ক্লেম এজ, আমরা এটাকে বানিয়ে দিলাম হচ্ছে, এটা কোনো ক্লেম এজ না, এখন হচ্ছে এটা হচ্ছে একটা রিকোয়েস্ট এজ। P2 R2 কে রিকোয়েস্ট পাঠাচ্ছে, এবং যখন রিকোয়েস্ট পাঠাচ্ছে যেহেতু এটাকে আর কেউ হোল্ড করে নাই, তাহলে সে হচ্ছে তাকে প্রোভাইড করতে পারবে। সো এটা হয়ে যাবে একটু পরে, আবার যেহেতু সে যখন প্রয়োজন সে অনুযায়ী সেটা হয়ে যাবে, তখন এদিকে হচ্ছে আপনার এরো চিহ্নটা চলে যাবে, অর্থাৎ এই এজটা হয়ে যাবে অ্যাসাইনমেন্ট এজ, কারণ এই R2 রিসোর্সটাকে P2 এখন হোল্ড করে আছে।
আচ্ছা, অ্যাসাইনমেন্ট করার পরে এবার যদি এটার ক্ষেত্রে চিন্তা করেন, এই যে এইজটা দেয়া আছে ক্লেম এজ, এখন এই ক্লেম এজটাকে যদি আমরা এটা এটাকে বাস্তবে রূপ দেই, ফর এক্সাম্পল এটা হচ্ছে ক্লেম এজ হচ্ছে রিকোয়েস্ট এজ আছে, এটাকে যদি আমরা রূপ দিতে চাই, মানে এটাকে রিকোয়েস্ট এজে নিয়ে যেতে চাই কনভার্ট করে, তাহলে কিন্তু সাইকেল হয়ে যায়। তো যেহেতু এখানে একটা সাইকেল ঘটে যায়, তাহলে আপনার এখানে ডেডলক হওয়ার সম্ভাবনা থাকে, এবং যেহেতু সিঙ্গেল রিসোর্স, তাহলে আপনি ধরে নিতে পারতেছেন সিঙ্গেল রিসোর্স থাকা এবং সাইকেল থাকা এটা অবশ্যই ডেডলক হবে। সো এই ক্ষেত্রে আপনি হচ্ছে এটাকে সেফ না, আপনি মনে করবেন এটা একটা আনসেফ স্টেট, মানে এখানে ডেডলক হবেই। তো সেক্ষেত্রে আপনি এই ক্লেমেজটাকে আপনি এদিকে আর যাবেনই না, আগে থেকেই ধরে নেবেন যে যেহেতু ক্লেমেজ দ্বারা আপনি বুঝে গেছেন যেখানে ডেডলক হবেই, সো আপনি এটাকে ইগনোর করে যাবেন, এটাকে আপনি অ্যাভয়েড করে যাবেন, এটাকে আপনি কখনো ইউজ করবেন না আপনার সিস্টেমে। সো এটা হচ্ছে একটা ওয়ে। এটা এখন এই জিনিসগুলোকে ডিটেক্ট করবেন কিভাবে, বা এই জিনিসগুলো যেটা সেফ স্টেটে আছে নাকি আনসেফ স্টেটে আছে এটা বুঝবেন কিভাবে। তো এটা বোঝার জন্য হচ্ছে কিছু অ্যালগরিদম আছে, আমরা সেই অ্যালগরিদম গুলা ফলো করব। তার মধ্যে একটা হচ্ছে, পিছন দিকে আবার আসতেছি, এখান থেকে আমরা গেছিলাম ওই স্লাইডে ডেডলক অ্যাভয়েডেন্সের, এখানে দেখি সেফ স্টেট, মানে একটা প্রসেস, একটা গ্রাফের যে স্টেটগুলো আছে বা যে রিসোর্স এবং প্রসেসের মধ্যে যে কম্বিনেশন, সেটা আসলে সেফ স্টেটে আছে নাকি আনসেফ স্টেটে আছে সেটা বের করার ওয়ে আপনারা ইতিমধ্যে জানেন। কিভাবে জানেন? আপনার গত ক্লাসে যখন রিসোর্স অ্যালোকেশন গ্রাফ সলভ করছেন, সলভ করার সময় আমরা দেখছি যে একটা সিকোয়েন্স বের হয়ে আসে যদি একটা প্রসেসকে আমরা কমপ্লিট করতে পারি। তো যখন একটা প্রসেস, যখন সেট অফ প্রসেসকে আমরা কমপ্লিট করতে পারি একটা সিস্টেমের মধ্যে, একটা সিকোয়েন্স তৈরি হয়, এবং এই সিকোয়েন্সটাকে বলা হচ্ছে সেফ স্টেট, যদি আমরা সবগুলা প্রসেসকেই কমপ্লিট করতে পারি। আর যদি এমন দাঁড়ায় যে আপনার কাছে 5টা প্রসেস আছে, কিন্তু আপনি সবগুলাকে ওই যে তার অ্যাভেইলেবল এবং হচ্ছে তার রিকোয়ারমেন্ট রিকোয়েস্ট এটার বেসিসে আপনি কমপ্লিট করতে পারতেছেন না, সেই সিচুয়েশনটাকে বলা হচ্ছে আপনার আনসেফ স্টেট। এটাকে যদি আরেকটু ডিটেইলস আমি আপনাকে বোঝাতে চাই, আবার এই ফ্যাক্টে আমি পড়ে আসতেছি। একটা অ্যালগরিদমে যাই, এরকম একটা সিচুয়েশনের ক্ষেত্রে আমরা কখন সেফ এবং কখন আনসেফ বলতাম। আমরা সেফ বলতাম হচ্ছে অ্যাভেলেবল, ধরেন 332 আছে, এটা হচ্ছে আমার কাছে ফ্রি অ্যাভেলেবল। আমার কাছে এখানে ধরেন রিকোয়েস্ট আমরা বের করব যে আসলে কয়টা প্রয়োজন। এখন এই P0 P1 P2 P3 P4 5টা প্রসেস, এই 5টা প্রসেসকে যদি আমার এই অ্যাভেলেবলের ভিত্তিতে ওয়ান বাই ওয়ান প্রত্যেকের রিকোয়েস্টকে আমি সাপ্লাই দিয়ে সবগুলা প্রসেসকে কমপ্লিট করতে পারি। ধরেন আমি কমপ্লিট করতে পারলাম, কমপ্লিট করার কারণে প্রথমে P0 কে করলাম ফর এক্সাম্পল, দেন P0 এর পরে আমরা বের করলাম ধরেন P2, আমি জাস্ট এটা এজিউম করে নিচ্ছি আপাতত। আমরা হচ্ছে তারপরে ধরেন আমরা পেলাম হচ্ছে P1, এরকম একটা সিকোয়েন্স মনে করেন আমরা পেলাম যে কোনটার পরে কোনটা করলে আমাদের সবগুলা প্রসেসকে আমরা এক্সিকিউট করতে পারবো। দেন লাস্টে হচ্ছে P4। সো এই যে আমরা এই সিকোয়েন্স যদি আমরা প্রসেসগুলোকে রান করি, তাহলে আমরা সবগুলো প্রসেসকে কমপ্লিট করতে পারবো। এই সিকোয়েন্সটাকে বলা হচ্ছে সেফ স্টেট, অর্থাৎ আমার এই সিস্টেমটা এই মুহূর্তে সেফ স্টেটে আছে। এখন এই সিকোয়েন্সটা বের করার একটা ওয়ে আপনারা গত ক্লাসে শিখছেন রিসোর্স অ্যালোকেশন গ্রাফ থেকে। সো আরেকটা ওয়ে আমরা শিখবো, সেটা হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদমের মাধ্যমে। ব্যাংকার্স অ্যালগরিদমেও আমরা এই সেফ স্টেট আছে কি নাই সেটা আমরা বের করার, এই সিকোয়েন্সটা বের করার সুযোগ আছে এখানে। আচ্ছা, এখন আমরা আসি আসলে ডেডলক অ্যাভয়েড করার অ্যালগরিদমগুলো কি কি সেটা আগে একটু জানার ট্রাই করি। আমি পিছনের স্লাইডে আবার যাচ্ছি। আচ্ছা, আমরা এই জায়গাতে দেখি যে ডেডলক অ্যাভয়েডেন্সের ক্ষেত্রে আমরা যদি ডেডলক অ্যাভয়েড করতে চাই সেক্ষেত্রে দুইটা অ্যালগরিদম আছে। একটা হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ আর এজি। এটা কখন ইউজ করব? যখন সিঙ্গেল ইনস্ট্যান্স থাকবে, আপনার যে রিসোর্সগুলো সেগুলো যে সিঙ্গেল ইনস্ট্যান্সের হয়, সেক্ষেত্রে আপনি রিসোর্স অ্যালোকেশন গ্রাফ বের করবেন, যেটা আপনারা গত ক্লাসে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ একদম ডিটেইলস শিখছেন। আর আরেকটা ওয়ে হচ্ছে মাল্টিপল ইনস্ট্যান্স অফ এ রিসোর্স টাইপ। যদি আপনার একটা রিসোর্সে মাল্টিপল ইনস্ট্যান্স থাকে, সেক্ষেত্রে আপনি ব্যাংকার্স অ্যালগরিদম ইউজ করতে পারেন। এক্ষেত্রেও রিসোর্স অ্যালোকেশন ব্যবহার করা যায় যে মাল্টিপল ইনস্ট্যান্স থাকলে, যেমন গত ক্লাসে আমরা দেখছি। তবে সেক্ষেত্রে ব্যাংকার্স অ্যালগরিদমে আপনার যে কাজটা সহজ করে দিবে। এখানে রিসোর্স অ্যালোকেশনের যে ক্যালকুলেশনটা ছিল এটা এখানে রিপিট হবে আলটিমেটলি আর কি। তো ব্যাংকার্স অ্যালগরিদম আর রিসোর্স অ্যালোকেশন গ্রাফের মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায় যদি আমি এটা আপনাকে বলি, সেক্ষেত্রে ব্যাংকার্স অ্যালগরিদম আর রিসোর্স অ্যালোকেশন গ্রাফ প্রাইমারিলি সেম। পার্থক্য হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদমে একটা জিনিস এক্সট্রা থাকে,
এই এক্সট্রা জিনিসটা হচ্ছে আপনাকে রিকোয়েস্ট এজ নামে বা রিকোয়েস্ট সিকোয়েন্স নামে একটা ব্যাপার থাকে, যেটা হচ্ছে আপনি রিসোর্স অ্যালোকেশন গ্রাফের মধ্যে যেটাকে আপনি পান না। এখন কি রকম, আমি যদি এখানে একটা আচ্ছা গ্রাফটা দেখাই, ধরেন আমরা গ্রাফ সলভ করছি গত ক্লাসে যেগুলা, সেগুলোর আলোকে আমি একটা গ্রাফ দেখি। ধরেন ফর এক্সাম্পল এই গ্রাফটাই। সো এই গ্রাফে কিন্তু আমরা যদি রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দিয়ে সলভ করি, আপনি জাস্ট বের করবেন কয়টা রিসোর্স, দুইটা রিসোর্স, তার কয়টা ইনস্ট্যান্স আছে সেটা আপনি ক্যালকুলেট করতেন, চারটা প্রসেস, আপনি চারটা প্রসেস সেই অনুযায়ী হচ্ছে আপনি কাজ করতেন, কাজ করে দেখতেন সেটা সেফ নাকি আনসেফ। যদি সেটা সেফ হয় তাহলে আপনি বলতেন এখানে কোনো ডেডলক নাই, মানে আপনি যদি চারটা প্রসেসকেই কমপ্লিট করতে পারেন। এটুকুই হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফের কাজ বা ক্যালকুলেশন। ব্যাংকার্স অ্যালগরিদম এটুকু করার পরেও সে আরেকটা এক্সট্রা কাজ করবে, যেটা হচ্ছে সেখানে রিসোর্স রিকোয়েস্ট, যদি এর বাইরেও কেউ নতুন করে কোনো রিকোয়েস্ট পাঠায়, সেই নতুন রিকোয়েস্টটাকেও সে ক্যালকুলেট করতে পারে, বা নতুন রিকোয়েস্টটাকেও সে হচ্ছে তার ক্যালকুলেশনে নিয়ে আসে। সো এই রিসোর্স রিকোয়েস্টটাই হচ্ছে এখানে এক্সট্রা। তো সেফ স্টেট যেটা, সেটা মানে আমি যদি সহজ করে আপনাকে বুঝাই, যে সেফ স্টেট যে ব্যাপারটা ছিল মানে সিকোয়েন্স বের করা, এটা হচ্ছে আপনার রিসোর্স অ্যালোকেশন গ্রাফ এবং ব্যাংকার্স অ্যালগরিদম দুটাতেই আপনি পাবেন। আর রিকোয়েস্ট, রিসোর্স রিকোয়েস্ট নামে যে আরেকটা ব্যাপার ছিল, সেটা আপনি এই আরএজি তে পাবেন না, বা রিসোর্স অ্যালোকেশন গ্রাফে পাবেন না, যেটা হচ্ছে আপনি ব্যাংকার্স অ্যালগরিদমে পাবেন। আচ্ছা এখন এটুকুর উপর আপনি আগে একটু আপনাকে পোজ দিই আমি রেকর্ডারটা।